ভারত অনেক দিন যাবৎ আন্তর্জাতিক আইন সম্পূর্ণ উপেক্ষা করে যে নদীগুলি কয়েকটি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশে ঢুকে এটা বঙ্গোপসাগরে চলে গেছে, এই নদীগুলির আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল রাষ্ট্র যেখান দিয়ে নদীগুলি গিয়েছে তাদের সবার আনুপাতিক হারে পানি পাওয়ার কথা। ভারত একতরফা ভাবে এই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এরকম প্রায় 52টা নদীর উপরে বাঁধ দিয়ে বাংলাদেশের পানি বন্ধ করে দিয়েছে। এতে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, এক নম্বর হচ্ছে আমাদের যে সমস্ত জমিতে আগে ফসল হতো সেই ফসলি জমিগুলি এখন পানির অভাবে একদম বিরান হয়ে গেছে এবং আমাদের ফসল উৎপাদন কমে গেছে। ভারত সেই সুযোগে তার পণ্য বাংলাদেশে পাঠিয়ে ব্যবসা করছে। 2 নম্বর, আমাদের নদীগুলি শুকিয়ে অনেক ছোট হয়ে গেছে, যাতে বর্ষার সময় যখন অতিরিক্ত পানি বৃষ্টির কারণে আসে অথবা ভারত বাঁধ খুলে দেওয়ার ফলে আসে, সেই পানি আর এই চিকন নদীগুলিতে বা খালগুলিতে জায়গা হয় না, এটা বিভিন্ন জায়গায় প্লাবন হয়, আমাদের জনগণের কষ্ট হয়। আপনাদের আজকে যাদের বয়স 20 বছর বা 25 বছর পর্যন্ত বা আরো একটু বেশি, তারা নোয়াখালী এলাকায় কোনোদিন বন্যা দেখেননি, কারণ নোয়াখালী এলাকায় যে নদীগুলি ভারত থেকে ঢুকেছে সেগুলি বাঁধ দেওয়া ছিল, সেই বাঁধগুলি কখনোই ভারত ইতিপূর্বে খোলেনি। তাতে করে আমাদের জনজীবন একটা শুকনো, বর্ষার মৌসুমে একটা শুকনো পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে। আজকে হঠাৎ করে ভারতের ওদিকে বেশি বৃষ্টি হওয়ার কারণে ভারত একতরফা ভাবে আমাদেরকে কোন রকম পূর্ব ঘোষণা না দিয়ে, পূর্ব প্রস্তুতির সময় না দিয়ে বাঁধগুলি খুলে দিয়েছে। সমস্ত নোয়াখালী কুমিল্লা এলাকা এখন প্লাবনে প্লাবিত, অনেক লোক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। আপনারা কোলের শিশু পর্যন্ত দেখেছেন কত অসহায় অবস্থায় তারা আছে। ভারতের এই একতরফা আচরণ এবং এইরূপ অন্যায় আচরণ, হিংস্র আচরণ বাংলাদেশের প্রতি, তারপরও তারা সারাদিন দাবি করে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ বন্ধু হতে চায়। এইরকম হিংস্র জানোয়ার সুলভ আচরণের কোন দেশকে বা কোন মানুষকে আমরা বন্ধুই মনে করি না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। ভারতের যে ডিজাইন বাংলাদেশে, যা আমাদেরকে পদাবনত করে রেখে তারপর বন্ধুত্বের নাম দিয়ে আমাদেরকে শোষণ করবে, এটা শুরু হয়েছে 1971 সালে যুদ্ধের পরের দিন থেকে। আমি সেই সময় 15-16 বছরের যুবক ছিলাম। আমি নিজের চোখে দেখেছি ভারতীয় সৈনিকরা এই দেশ থেকে কত সম্পদ লুট করে নিয়ে গেছে। সীমান্ত এলাকায় আমাদের যে পাটকলগুলি ছিল সেগুলির বড় বড় মেশিন খুলে তারা ভারী ট্রাক এনে সেগুলি নিয়ে চলে গেছে। সেই সময় পাকিস্তান সেনাবাহিনীর থেকে যে সমস্ত অস্ত্রশস্ত্র তারা নিয়েছিল তার কোনো কিছুই বাংলাদেশকে সেনাবাহিনীকে না দিয়ে তারা সম্পূর্ণ জিনিসগুলি ভারতে নিয়ে গেছে। আমি পরবর্তীকালে নিজে কুমিল্লায় একটা ব্যাটালিয়নে চাকরি করার সময় ভারত থেকে উদ্ধারকৃত কিছু যন্ত্রপাতি পেয়েছিলাম, যেগুলি কোনোটাই তারা ফেরত দেওয়ার সময় ব্যবহারযোগ্য রাখেনি। তারা ভাঙা চোরা জিনিসপত্র ফেরত দিয়ে আমাদেরকে বুঝ দিয়েছে। সেই সময় ভারত বাংলাদেশি সরকারের সাথে কোন রকম আলোচনা ছাড়াই অনেক সিভিল প্রশাসনের ভারতীয় চাকরিজীবীকে ঢাকায় পাঠিয়ে দিয়েছিল আমাদের সচিবালয়ে বসার জন্য। সেই 71 সাল থেকে ভারত আমাদের যুদ্ধে যে সহযোগিতা করেছিল, সেই সহযোগিতার বড় উদ্দেশ্য আমাদেরকে স্বাধীন করার থেকে বেশি ছিল এই দেশটাকে পদাবনত করে এখানের এই 18-20 কোটি মানুষের বাজারটা দখল করা আর তৎকালীন পাকিস্তানকে ভেঙে 2 টুকরা করা। ভারত তার নিজের স্বার্থে আমাদেরকে তখন সাহায্য করেছিল, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে সাহায্যের দাবি তারা আজকে করে, সেই সময়ে মুক্তিযোদ্ধারা সেই সাহায্যের অগ্রভাগে ছিল। ভারতীয় কোন ব্যাটালিয়ন বাংলাদেশের ভিতরে ঢোকার সময় মুক্তিযুদ্ধদের সামনে রাখত, তারা পথ দেখাতো, তারা
তারা তাদের রসদ গোড়াগুলি সমস্ত বহন করে দিত। এবং শুধু তাই নয়, তারা এই মুক্তিযোদ্ধাদের সামনে রাখত এই কারণে যে পাকিস্তানিরা যদি মধ্যবর্তী জায়গায় কোনো মাইন লাগিয়ে থাকে, সেই সমস্ত মাইনে যাতে আগে বাংলাদেশিরা নিহত হয়। এবং আমি অনেক সেই আমলের যুবককে জানি, যারা ভারতীয় একটা ব্যাটালিয়নকে খোলা মাঠের মধ্যে দিয়ে আনার সময় মাইনে নিহত বা পঙ্গু হয়েছেন। ভারতকে যদি সেই সময় মুক্তিযোদ্ধারা এইভাবে সহযোগিতা না করত, তাহলে 16 দিনের ওই যুদ্ধ জয় করা ভারতীয়দের কখনোই সম্ভব হতো না। অথচ আজকে দেখুন, ভারত একেবারেই সবকিছু ভুলে গিয়ে শুধু বলে আমরা তোমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি, এই জন্য সারা জীবন গোলামি করতে হবে ভারতের। এটা খুব অযৌক্তিক দাবি। তারা পানি নিয়ে আমাদের সাথে যা করছে সেটা বর্বরতা, হিংস্রতা, অমানবিকতা এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এবার আমরা দেখেছি যে ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনা নামক এক খুনিকে এবং মানবতা বিরোধী অপরাধে পারদর্শী এক মহিলাকে বাংলাদেশে তাদের প্রতিনিধি নিয়োগ করে। সম্প্রতি তাকে আমরা বিতাড়িত করেছি ছাত্র জনতা এবং শেষ পর্যন্ত আমাদের গর্বের সেনাবাহিনীর সহায়তায়। সেই মহিলা ওখানে বসে এখনো ভারত সরকারকে পরামর্শ বুদ্ধি দিয়ে যাচ্ছেন কিভাবে বাংলাদেশকে আরো ক্ষতি করা যায়। এইবার ভাইয়েরা আমার, আমরা এসেছি এখানে শান্তিপূর্ণভাবে। এখানে ভারতীয় দূতাবাসকে শেষবারের মতো আমাদের পক্ষে কয়েকটা অনুরোধ জানাতে, যেগুলি যদি তারা আমলে নেন এবং বাস্তবায়ন করেন, তাহলে তাদের সাথে বন্ধুত্বের হাত আমরা অতটুকুই প্রসারিত করব যতটুকু তারা প্রসারিত করবেন। আনকন্ডিশনাল বা শর্তহীন কোন বন্ধুত্ব বাঙালি আর কারোর সাথে করবে না, ভারতের সাথে তো অবশ্যই নয়। যদি আজ থেকে আগামীতে একটা রিজনেবল সময়ের মধ্যে ভারত বন্ধুত্বের কোনো নিদর্শন না দেখাতে চায়, ভারত সারাদিনই তাদের মিডিয়ায় বলতে থাকে এখানে সবাই মার্কিন গুপ্তচর অথবা সবাই পাকিস্তানের গুপ্তচর বা চায়নার গুপ্তচর, বাংলাদেশি নাগরিককে ভারত চোখে দেখে না। তাদেরকে সমস্ত বাঙালি জাতি একসাথে হয়ে একবার দেখাতে হবে, তোরা দেখ বাঙালি জাতি আছে এবং কিভাবে আছে। আমরা এইবার যদি ভারতের থেকে বন্ধুত্ব সুলভ কোনো সাড়া না পাই, তাহলে বন্ধুত্বের চ্যাপ্টারটা আমরা আগামী অনেক দিনের জন্য ক্লোজ করে দিব। এবং ভারতের সাথে আমরা বুঝতে চাই তারা কত বড় শক্তি। আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে আণবিক বোমা দেখাবেন না, আমাদেরকে বড় বড় কামান বন্দুক দেখাবেন না। ওগুলি আমরা অনেক দেখেছি। বাঙালি অপরাজেয়, মনে রাখবেন, বাঙালি যদি একবার জেদ চাপে, এই 18 থেকে 20 কোটি লোক নিয়ে আমরা ভারতে ঢুকে যাব। আপনারা চারিদিকে শুধু অন্ধকার দেখবেন, যেবার এবার আপনাদের বন্ধু হাসিনা দেখে গেছে। বাংলাদেশ নির্ভর করে তার জনশক্তির উপরে, এবং এই জনশক্তি এমন অপ্রতিরোধ্য জায়গায় যেতে পারে দেশপ্রেমে তাড়িত হয়ে এবং দেশের ভালোর জন্য। সেটা পৃথিবীর আর কোনো জাতির সাথে তুলনা হয় না এবং আপনাদের ভাবনার অনেক বাইরে। হাসিনাকে জিজ্ঞেস করবেন, উনি দিল্লিতে আপনার কাছেই আছেন, 4 তারিখে রাতটা ওনার কেমন শঙ্কায় কেটেছে, তাহলে বুঝতে পারবেন বাঙালিকে কিভাবে ডিল করতে হবে। আমি চাই শান্তিপূর্ণভাবে সব সমাধান হোক। আমি চাই আপনারা বন্ধুত্বের হাত বাড়ান। আমি চাই একটা প্রতিবেশী রাষ্ট্র আমার বন্ধু থাক, কিন্তু কোনো কারণে যদি সেই প্রতিবেশী রাষ্ট্র মনে করে তার এটা প্রয়োজন নেই, তাহলে সে তার নিজের বুঝ বুঝুক, আমি আমারটা বুঝবো। এইবার
এই সমস্যা চলাকালীন সময়ে ভারতের পক্ষ থেকে অনেকবার বলা হয়েছে তাদের দুর্বলতা কোথায়। সবাই যখন মনে করে বাংলাদেশ ভারতের তুলনায় একটা ছোট দেশ এবং এর 3 দিকে ভারতীয় বর্ডার, আমি মনে করি আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশ ভারতের পেটের মধ্যে একটা টাইম বম। এটা নিয়ে বেশি নাড়াচাড়া করবেন না। আমার ভারতীয় বন্ধুদের বলছি, এই টাইম বমটা নিয়ে নাড়াচাড়া বেশি করলে এটা যদি আপনার পেটের মধ্যে ফুটে যায় তাহলে পূর্ব ভারতের রাষ্ট্রগুলিতে যাওয়া আসার, বাণিজ্য করার এবং সুখ শান্তির সব ব্যবস্থা নষ্ট হয়ে যাবে।